সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি প্রগতি সংলাপে। আজকে আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন। আমাদের ডান দিকে আছেন ডাক্তার সাইমা খান, উনি ফ্রিল্যান্স কনসালটেন্ট এবং ইউএনএইডের সঙ্গেও কাজ করেন। আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসরিন খন্দকার। আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব নারীর রিপ্রোডাক্টিভ ওয়ার্ক বার্ডেন, অথবা বাংলায় যদি আমরা বলি পুনরুৎপাদনমূলক কাজের যে ভার নারীর উপর, সেই বিষয়টিকে নিয়ে। আমি প্রথমেই আজকে আসব নাসরিন খন্দকারের কাছে। শ্রমশক্তির শতকরা 48% নারী। তারা কিন্তু অনেক এই যে সংসারের কাজ ছাড়াও কিন্তু সংসারের বাইরেও কাজ করছে, এবং আমরা জানি সারা পৃথিবীর যে কর্মভার আছে তার 75%ই কিন্তু শতকরা 75%ই নারীদের ঘাড়ের উপরে। কিন্তু আমরা জানি তারা মাত্র শতকরা 1% সম্পদের মালিক। এই অবস্থার মধ্যে তাদের যে এই রিপ্রোডাক্টিভ বার্ডেন, এটা আপনি কিভাবে দেখছেন একজন নৃবিজ্ঞানী হিসাবে? আমি প্রথমেই বলতে চাই যে পুনরুৎপাদনের ক্ষমতা, নারীর পুনরুৎপাদনের ক্ষমতা বা সন্তান জন্মদানের ক্ষমতা, এইটা কিন্তু নারীর জন্য একটা ক্ষমতা, কেননা সে প্রজাতির বংশবৃদ্ধি করতে পারে এবং তার এটা একটা বড় দায়িত্ব। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই জৈবিক ক্ষমতাকে যখন আরও অন্যান্য সব সামাজিক এবং সাংস্কৃতিক বা পারিবারিক দৈনন্দিন কাজের সাথে যুক্ত করা হয় এবং এই ক্ষমতাকে শুধুমাত্র ক্ষমতার অধিকার বাদ দিয়ে তার দায়িত্বকে তার উপর অর্পণ করা হয় এবং তাকে এই পুরো কাজগুলোকে একটা অন্য যে উৎপাদনশীল কাজ তার থেকে হেয় করে দেখা হয়, এবং তখনই আসলে এটা তার জন্য একটা কর্মভার হিসাবে, এমন একটা ভার হিসাবে আসে যা তার জন্য পালন করা খুব কঠিন। এবং দ্বিতীয়ত, যে সন্তান গর্ভধারণ, জন্মদান এবং বুকের দুধ দিয়ে একটা পর্যায় পর্যন্ত সন্তানকে লালন করা, এইটুকুই কিন্তু নারীর জৈবিক কর্তব্য, জৈবিক ভূমিকা। কিন্তু এইটার সঙ্গে অন্যান্য যে সামাজিক ভূমিকাগুলো, এই সন্তানকে পালা বা তাকে তার জন্য রান্নাবান্না করা বা তার জন্য কাপড় চোপড় রেডি করা, পরিষ্কার করা, এই যাবতীয় যে হাউসহোল্ড কাজগুলো আছে, গৃহস্থালির কাজগুলো আছে, সেই কাজগুলো ধরেই নেওয়া হয় যেগুলো নারী করবে। এই যে একভাবে জৈবিক দায়িত্বের উপর ভিত্তি করে যে লিঙ্গীয় শ্রমবিভাজনটা হয়ে যাচ্ছে, সেই শ্রমবিভাজনের মধ্য দিয়েই নারীর একভাবে বৈষম্যের মধ্যে পড়ছে। কেননা এই গৃহস্থালির কাজগুলো, আপনি যেটা বললেন যে নারী শ্রমশক্তির 48%, অন্যদিকে নারী পুরো বিশ্বের যে মোট কর্মভার তার শতকরা 70%ই নারী পালন করে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে নারী যেখানে শতকরা 70% কাজ পালন করছে, সেখানে শ্রমশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে মাত্র 48%। ফলে এই যে শ্রমশক্তি হিসেবে কিন্তু তার কাজটা বিবেচিত হতে পারছে না, এবং তার কাজগুলো আসলে চোখের আড়ালে রয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি নারী স্বাধীনতার কথা বলি, আমার সম অধিকারের কথা বলি, তাহলে নারীর সর্বক্ষেত্রে, একটা সমাজে, রাষ্ট্রের সর্বক্ষেত্রে, পাবলিক পরিসরে নারীর সমস্ত যোগ্যতার মূল্যায়ন করতে হবে এবং তার যেখানে যেখানে যাওয়ার যত যোগ্যতা আছে তার সবটুকু তাকে এক্সপ্লোর করতে দিতে হবে। তার শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে সে তার যোগ্যতার যাতে স্বাক্ষর রাখতে পারে সে ব্যবস্থা করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু তার যে কর্মভারটা আছে সেটা সম্পর্কে বিবেচনা করছি না। শুধুমাত্র নারী হবার কারণে তার যে ভূমিকা পালন করতে হচ্ছে সেটুকু নিয়ে কিন্তু আমরা কথা বলছি না, সেটুকু কিন্তু আসলে তাকে পালন করেই আসতে হচ্ছে, এবং এটা খুবই তার জন্য খুবই রীতিমতো চাপের, এবং আমি বলবো যে এটা অমানবিক। যে কেননা তাকে তো আসলে ডাবল বোঝা বইতে হচ্ছে, কারণ তাকে আশাই করা হয় যে নারী যাই করুক না কেন তাকে অবশ্যই একজন ভালো গৃহিণী, একজন ভালো মা হতে হবে, এবং ভালো গৃহিণী এবং ভালো মা হতে গেলে তাকে তার সাংসারিক সমস্ত দায়িত্ব পালন করে তবেই বাইরে কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও ফিরে আসবো। আমি এখন ডক্টর সাইমার কাছে যাচ্ছি।
আপনার কাছে আমি জানতে চাইব এই নারীর রিপ্রোডাক্টিভ কাজের যে ভার এবং কাজের যে দায়িত্ব এবং পুনঃ পুনঃ যে সন্তান ধারণ, এর ফলে নারীর স্বাস্থ্যের উপরে কি প্রভাব ফেলে সেই সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলেন। যখন আমরা নারীদের কথা বলি তখন আমরা চিন্তা করি যে ওনার কাজ তো ঘরে, কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে যে মেয়েরা অনেক শিক্ষিত হচ্ছে, নারীরা অনেক এগিয়ে যাচ্ছে, চাকরি কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় ওনাদের দেখা যাচ্ছে, সেই সাথে বাসার কাজ কিন্তু কমছে না। এর ফলে হয় কি, একজন নারী ওনার মানে বাসায় যত মনোযোগ দিবে কর্মক্ষেত্রেও তত মনোযোগ দিতে হবে, সেই সাথে ওনাকে রিপ্রোডাক্টিভ রোলটাও মেনটেন করতে হবে। অর্থাৎ আমি কাজও করব, আমার এদিকে বাচ্চাও হবে, সন্তান হবে, সেই সন্তানের দেখাশোনাও করতে হবে, সেই সন্তানকে বুকের দুধও খাওয়াতে হবে। আবার অল্প বয়সে যে সমস্ত নারীদের বিয়ে হয় তাদের তো মানে নিজেদেরই প্রপারলি দৈহিক বৃদ্ধি হয় না, তখনও তাদেরও হয়তো বা ভবিষ্যতে কাজে যেতে হবে অথবা তখনই কাজ করতে হয়। সো একজন নারী এদিকে সন্তানের দেখাশোনা করছে, স্বামী বা শ্বশুর বাড়ির প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী তার সমস্ত মনোযোগ সন্তানকেও দিতে হচ্ছে, আবার কর্মক্ষেত্রেও যেতে হচ্ছে। যদি সন্তান অসুস্থ হয় সেই সন্তানের অসুস্থতাকে দেখাশোনা করবে বাবা না মা, এই কথাগুলো যদি একজন শিক্ষিত নারী বারবার চিন্তা করে তখন সে কিন্তু অনেকটা মানসিক ডিপ্রেশনেও চলে যাবে, শারীরিকভাবেও সে ভেঙে যাবে। নারীদেরকে তো মানে আনতেই চায় না সহজে কর্পোরেট ওয়ার্ল্ডে, কারণ দেখা যায় যে যখন কোনো সন্তানের মা কেউ হয় সে ম্যাটারনিটি লিভ পাচ্ছেন উনি 3 মাস, কিন্তু একজন পুরুষকে প্যাটার্নিটি লিভ দেওয়া হয় 1 থেকে 2 সপ্তাহ বিভিন্ন এজেন্সিতে। এই ম্যাটারনিটি লিভটাকে অনেকেই বার্ডেন হিসেবে নেয় এবং পরবর্তী সময়ে এসে ম্যাটারনিটি লিভ থেকে ফেরত এসে সেই সন্তানের দেখাশোনা কে করবে, বাসায় হয়তো সে ব্যাপারে কোনো সাপোর্টও নেই। সর্বোপরি যখন একজন নারী সন্তান লালন পালনে বেশি ব্যস্ত হয়, সেই সাথে চাকরি ক্ষেত্রে তার যে মানে এই পরিধির বাইরে কিছু সচেতনতা বৃদ্ধি করতে হয় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ব্যাপারে, সেই সচেতনতাও কিন্তু বৃদ্ধি হচ্ছে না। আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসব, তার আগে দর্শক মণ্ডলী আমরা যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসব, আপনারা সঙ্গে থাকুন। দর্শক মণ্ডলী আবারও আমরা ফিরে আসলাম প্রগতি সংলাপে। আমরা কথা বলছিলাম ডক্টর সাইমা খানের সঙ্গে। আবারও যাব আপনার কাছে সাইমা খান। আমি এখন নাসরিনের কাছে আসছি। আপনি একটু বলবেন কি যে আমাদের এই যে সমস্ত দায়িত্ব, যে ট্রেডিশনালি যে যুগ যুগ ধরে যে নারীদের উপরে কাজের দায়িত্বটা, পারিবারিক বা সাংসারিক কাজ, বাচ্চা উৎপাদন লালন পালন থেকে শুরু করে অন্যান্য কাজ, বৃদ্ধদের দেখাশোনা, যেটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ ওয়ার্ক, এটা পুরোটাই কিন্তু আমাদের এইখানে নারীরা করে। একটা তো হলো ব্যক্তিগত বা পারিবারিকভাবে কিছু চাপ পড়ছে, একটা নারীর উপরে চাপ পড়ছে, একটা পরিবারের উপরে চাপ পড়ছে। আমরা পরিবারের উপরে চাপ এবং রাষ্ট্রের উপরে চাপ এবং পরিবেশের উপরে কিভাবে এটা আমাদের এই চাপটা কিভাবে পড়ছে, এটা যদি একটু বলেন। গুরুত্বপূর্ণ বিষয় এই যে নারীরা এখন ব্যাপক হারে বাজারের সঙ্গে যুক্ত হচ্ছে এবং এইটা যে শুধুমাত্র তার ক্ষমতায়নের প্রতীক আমি তা বলবো না, কেননা এখন তারা এটা করতে বাধ্য। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারে যদি তাকাই তাহলে দেখব যে এখন একজনের আয়ের সংসার চলছে না, এবং নিম্নবিত্ত ক্ষেত্রে তো নারী শ্রমিক ছাড়া আমাদের দেশই চলবে না। ফলে এবং সমস্ত ক্ষেত্রে দেখতে চাই এটা আমাদের জন্য এখন একটা বাস্তবতা যে নারীদেরকে কাজ করতে হবে, কিন্তু সেই সাপোর্টটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার পরিবারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে বা সমাজের কাছ থেকে পাচ্ছি না। যে আমি একজন নারী কাজ করতে গেলে, বাইরে কাজ করতে গেলে তার যে পূর্ব থেকেই দখল হয়ে যাওয়া তার যে সময়, হ্যাঁ, সেটা কিন্তু আমরা মিনিমাইজ করছি না এবং সেখানে সেটা দায়িত্ব কিন্তু কেউ নিচ্ছে না। এখন আমাদের মতো দেশে যখন একদম দরিদ্র শ্রেণীর মানুষের কাছে কিন্তু জনসংখ্যা সন্তান কিন্তু একটা ক্যাপিটালের মতো, হ্যাঁ, এবং তারা কেন অল্প বয়সে মেয়েদের বিয়ে দিচ্ছে, কারণ বেশি বয়সে তাদের বিয়ের সমস্যা এবং দ্রুত বিয়ে দিলে সে দ্রুত সন্তান জন্ম দিবে এবং সে একটা পর্যায়ে দেখবে। ফলে এই বাস্তবতাকে অস্বীকার ডিল না করে আমরা কিন্তু ফার্দার যেতে পারবো না। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির সাথে দারিদ্র্য বা অন্যান্য যে সমস্যা, সেটা আসলে এটা জনসংখ্যা বৃদ্ধির কারণে হচ্ছে এটা বলা যাবে না, এটা একটা হচ্ছে চক্রাকার একটা
ডেভেলপমেন্টের ব্যাপার, যেটা একভাবে সমাধান শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির দিকে তাকালে আমি সেই প্রশ্নটা আসছে না, আমি বলছি রিলেটেড। হ্যাঁ নিশ্চয়ই রিলেটেড কিনা। হ্যাঁ, কেননা নারীকে তো আসলে তার এটা খুবই মতাদর্শিকভাবে সত্য যে নারীকে মনেই করা হয় যে নারী তো সার্থক হবে না তার যদি সে সন্তানের মা না হয়। এই যে এরা যে মা হচ্ছে, এদের এই যে স্বাস্থ্যের উপরে কি প্রভাবটা ফেলছে, এবং আমরা জানি যে এর সঙ্গে মাতৃমৃত্যুর হার বাড়ছে, শিশু মৃত্যুর হার বাড়ছে, আবার আমাদের দেশে যে শিক্ষায়, হ্যাঁ, মেয়েরা স্কুল ড্রপ আউট হচ্ছে এই বাল্য বিয়ের কারণে, এই যে রিপ্রোডাক্টিভ বার্ডেনটা তার উপরে কিভাবে প্রভাবটা ফেলছে প্রত্যেকটা ক্ষেত্রে। সবার আগে মনে রাখতে হবে যে একটা মানে ছোট বাচ্চা মেয়ে 14, 15 বা 16 বা 17 বছর বয়সী মেয়েরা তখনও কিন্তু বাড়ন্ত শিশু, তাদের নিজেদের দৈহিক বৃদ্ধি কিন্তু পুরোপুরি হয় না তখনও। সে যখন একটা সন্তানের মা হবে, এক বা একাধিক সন্তানের মা হবে, তখন কিন্তু সন্তানকে ওর বুকের দুধ খাওয়াতে হবে। পুষ্টিটা কিন্তু মায়ের দরকার, বাচ্চারও দরকার। পুষ্টিটা কোন দিকে যাবে? আর আমাদের দেশের একটা বিষয় কি, প্রেগন্যান্সিটাকে খুব স্পেশাল কিছু হিসেবে এখনো সবাই দেখে না। যারা দেখে না, এই যে একটা মেয়ে মা হতে চলেছে, তার যে আলাদা কিছু যত্ন দরকার, তার যে আলাদা কিছু পুষ্টি দরকার, তার যে আলাদা কিছু স্বাস্থ্যসেবা দরকার, এটা কিন্তু সবার মনে হয় না সমানভাবে। তখন কিন্তু এখানে বিশাল একটা ডিপ্রাইভেশন হয়। এবং এই ছোট মেয়েটা যখন মা হয়, তার নিজের স্বাস্থ্যও ভেঙে যায়, এবং প্রায় দেখা যায় যে মাতৃমৃত্যু হার বাংলাদেশে অনেক কমে এসছে, কিন্তু এই গ্রুপের মধ্যে এখনও আছে যারা এই বয়সে মা হয়। শিশু মৃত্যু হার অনেক কমে গেছে, কিন্তু ছোট বয়সে যাদের বাচ্চা হয় তাদের শিশু মৃত্যু হার বেশি। আমাদের এখন একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসবো। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শক মণ্ডলী, আমরা আবারও ফিরে আসলাম প্রগতি সংলাপে। আমাদের সঙ্গে আছেন ডক্টর সাইমা এবং আমাদের নাসরিন খন্দকার। আমরা যখন বলি যে আমাদের দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে, তো তাদের স্বাস্থ্য যদি ভালো না হয়, তাহলে তারা কিভাবে একটা সুস্থ পরিবার বা একটা সুস্থ সন্তান এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলতে ভূমিকা পালন করবে, সেই দিকে আপনি কি মনে করেন? যখন প্রজননতন্ত্রের স্বাস্থ্য ঠিক না থাকে, যদি নারীরা না বলতে পারে যে আমি জানতে চাই, যদি তারা জানার সুযোগটা না পারে, যদি তারা কর্মক্ষেত্রে এবং বাসায় মানসিকভাবে শান্তিতে না থাকতে পারে, অটোমেটিকলি তাদের প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাবে। আমরা যখন মানে ইন্ডিভিজুয়াল লেভেলে দেখব, মনে হবে এটা কোনো বিষয় না, কিন্তু যদি আমরা কালেকটিভলি দেখি, তখন কিন্তু এটা একটা বিরাট আকার ধারণ করবে। আমরা দেখি নারী নির্যাতন থেকে শুরু করে অনেক কিছুই হচ্ছে, সমান অংশগ্রহণের সুযোগ নাই বলেই তো এই ঘটনাগুলো ঘটছে। এখন আমরা এইখান থেকে উত্তরণের জন্য, হ্যাঁ, আমাদের কি করা উচিত বলে মনে করেন আপনি? আসলে নারীকে সব রকমভাবে হেয় করা, নারী বিদ্বেষী একটা মতাদর্শ, পুরুষতান্ত্রিক মতাদর্শ আছে, এবং যার কারণে সে যখন বাহিরে কাজ করছে, তাকে যেমন বাহিরে কাজ করতে বাধ্য এখন বর্তমানের সিচুয়েশনে, কিন্তু তাকে কিন্তু সার্বক্ষণিক মনে করে দেওয়া হচ্ছে যে তোমার আসল কাজ, আসল জায়গা কিন্তু ঘর, এবং ঘরের দায়িত্ব পালন করতে না পারলে কন্টিনিউয়াস তাকে নানা রকম নিগ্রহের শিকার হতে হচ্ছে, এবং সে যে ভালো গৃহিণী না, ভালো মা না, এটা তাকে শুনতে হচ্ছে। অন্যদিকে আমরা সবাই খুব মানে মাতৃত্বের খুব গুণগান করি, কিন্তু মাতৃত্বর কিন্তু আসলে কোনো, মায়ের কিন্তু আসলে কোনো মানবাধিকার নাই, কারণ মাকে কিন্তু আমরা মানুষ হিসাবে সম্মান দিই না। মা যদি বলে যে আমি একটু ঘুমাতে যাই, তাহলে আমরা তাকে বলবো যে সে যথেষ্ট ভালো মা না। হ্যাঁ, ফলে এই সার্বক্ষণিক কিন্তু তাকে একটা চাপের মধ্যে রাখা হয়, এবং তাকে বলা হচ্ছে যে সব দিক থেকে, একে তো পরিবার থেকে, দ্বিতীয়ত সে বাহিরেও কর্মক্ষেত্রেও কিন্তু সে শোষণের শিকার, কেননা সে সমান মজুরি পাচ্ছে না, সমানভাবে কিন্তু পুরুষের সমকক্ষ হিসেবে কিন্তু সে কর্মক্ষেত্রেও স্বীকৃতি পাচ্ছে না। ফলে সার্বক্ষণিকভাবে সব ধরনের একটা পুরুষতান্ত্রিক চাপের মুখে সে ক্রমাগত নির্যাতিত হচ্ছে।
এরকম ভাবে সংক্ষিপ্তভাবে একটু যদি বলেন আর যদি আমরা বলতে থাকি তাহলে তো আমাদের মাথার মধ্যে এখনো সেই অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই সেই সচেতন ভাবে আমাদেরকে রাখতে হবে যে নারী এবং পুরুষ উভয়ই মানুষ এবং উভয়েরই কিছু করবার অধিকার আছে এবং পাশাপাশি তাদের রিপ্রোডাক্টিভ যে কাজগুলো সংসারের কাজগুলো দায়িত্বটা উভয়েরই। সংবিধানে বলা হচ্ছে যে নারী পুরুষের সমানাধিকার, কিন্তু আমাদের ইনস্টিটিউশনগুলো তো সেগুলো সাপোর্ট করছে না। আমাদের ইনস্টিটিউশনগুলোকে সেভাবে গড়ে তুলতে হবে। আমাদের আইন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকারটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, শুধুমাত্র নীতিমালায় বা সংবিধানে থাকলে তো চলবে না। এই যে আমরা সমস্যাগুলোর কথা কিছুটা আলোচনা করলাম, এটা তো অনেক বড় সমস্যা, অনেক দিক এর আছে, কিন্তু এইগুলো উত্তরণের কিছু যদি সংক্ষিপ্তভাবে উত্তরণের উপায়গুলো যদি আপনি কয়েকটা বলেন। নারী কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্বশীল প্রধানত। আপনি একটুক্ষণ আগে বলেছিলেন না, মহান মা, মহান স্ত্রী, এই মহান হিসেবে ওনার একার উপর দায়িত্ব কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা। যদি এখানে উনি একার উপরে দায়িত্ব, এটা ওনার একার দায়িত্ব আর থাকতে পারবে না। সেটাই হচ্ছে মূল বিষয়। এখানে নারী এবং পুরুষকে সমানভাবে অবশ্যই এই মহান দায়িত্বটা পালন করতে হবে। এই বোধটুকুন যতদিন পর্যন্ত না হবে যে একজন নারী যদি তার সন্তানের জন্য অফিস থেকে 3 দিন ছুটি নিতে হয়, তাকে তার স্বামীকেও নিতে হবে। যদি একজন নারী সারা রাত জেগে এক রাতে বাচ্চার দেখাশোনা করে পরদিন তার স্বামীকে জাগতে হবে, এই বোধটুকুন যতদিন পর্যন্ত না হবে, মন মানসিকতার কথা বলতে আমি আপনার কাছে এতটুকুই আমরা জানতে চাচ্ছিলাম। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, সবচেয়ে বেশি মেয়েদেরকে সময় দেওয়া হয় বা সুযোগ দেওয়া হয় বা সুবিধা দেওয়া হয়, যেটাই আমরা বলি না কেন, সে ম্যাটারনাল হেলথ, তার মানসিক স্বাস্থ্য, তার জেনারেল হেলথ, এইটার ব্যাপারে কিন্তু আমরা পরিবারে নেগলেক্ট করি, রাষ্ট্রীয়ভাবেও নেগলেক্ট করি, সামাজিকভাবেও করি। এই দুটো দিকেই কিন্তু আমাদেরকে সমানভাবে সামনে আনতে হবে। এটা আমাদের স্বাস্থ্য নীতিতে থাকতে হবে, আমাদের ক্লিনিকগুলোতে এবং স্বাস্থ্য যে হসপিটালগুলো আছে, প্রাইভেট হোক পাবলিক হোক, সবগুলোর মধ্যে এই ব্যবস্থাগুলো থাকার একটা আইন বা নীতিমালা দরকার হবে। আমরা আজকে আমাদের সময় এইখানে শেষ হয়ে আসছে, সুতরাং ভবিষ্যতে এই নিয়ে আরও আলাপ আলোচনা করতে হবে, মিডিয়াকেও রোল প্লে করতে হবে। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনছিলেন প্রগতি সংলাপে নারীর রিপ্রোডাক্টিভ রোল এবং বার্ডেন। এই বার্ডেনকে কিভাবে আমরা আরও প্রশমিত করে নারীকে সমান নাগরিক, সমান মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য সুযোগ দিতে পারি, এবং এই রিপ্রোডাক্টিভ বার্ডেন নারী এবং পুরুষ সবাইকে সমানভাবে এই ভাগাভাগি করে নেওয়ার যে বিষয়, সেই বিষয়টুকু নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। এই আলোচনা আমরা চালিয়ে যাব, সব জায়গায় চালাতে হবে, স্কুল, কলেজ, অফিস, আদালত, সিনেমা হল থেকে শুরু করে, আমাদের পারিবারিক গ্যাদারিং থেকে শুরু করে, আমাদের সামাজিক গ্যাদারিং থেকে শুরু করে, ডিবেট থেকে শুরু করে, কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে, সব জায়গায় এই আলোচনাটা আনতে হবে। সেই আমন্ত্রণ আপনাদেরকে জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে প্রগতি সংলাপ এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকুন।